ফেব্রুয়ারির পর একটা নির্বাচিত সরকার এলে হয়তো তাদের সঙ্গেই একটা পরামর্শ করে আওয়ামী লীগের সম্পর্কে, আওয়ামী লীগের আবার পুনঃস্থাপন সেখানে করা যায় কিনা, তাদের স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে দেওয়া যায় কিনা, সেই আলোচনাগুলোর দরজা তখন হয়তো খুলতে পারে। এখন খোলা তো সম্ভব নয়, কিন্তু একটা যোগাযোগ তো ভারত ক্রমশ রাখছে, একটা ঘটনা। নানাবিধ ভাবে একটা আলাপ আলোচনা চলছে, না যে তা না। কিছু আলোচনা প্রকাশ্যে হয়, কিছু আলোচনা হুম, গোপনে হুম। হয়। এখন আমার মনে হয়, আমি শুনেছি কিছু গোপনেও, যেগুলোকে ট্র্যাক টু ফুটু বলা হয়, সেসব ধরনের কিছু কথাবার্তা আলোচনা চলছে। ফলে এখানে আওয়ামী লীগের মতো একটা বৃহত্তম দল, যাদের জন্য বাংলাদেশের সৃষ্টি, তারা যদি নির্বাচনের বাইরে থাকেন, তাহলে মানুষ কতটা ভোট দেবে? সেই যদি মানুষ ভোট না দেন, তাহলে সমাজের মধ্যে একটা অশান্তির বীজ রোপিত হয়ে থাকলোই, এবং সেটা ধীরে ধীরে মহিরু বৃক্ষ আকার ধারণ করতে পারে বা বিস্ফোরণ করতে পারে। ফলে বাংলাদেশ শান্ত বা অশান্ত, নির্বাচনটা একমাত্র সমাধান নয় তখন প্রমাণিত হবে। ফলে এটা ভারতের পক্ষ থেকে এটাই বোঝানোর চেষ্টা হচ্ছে। সেই প্রথম এক ঢাকার মার্কিন দূতাবাসে 46 জন শিবিরপন্থী লোককে চাকরি দেওয়া হলো। এখনো তার মধ্যে একজন আছেন যিনি সমস্ত জামায়াতের সঙ্গে সম্পর্কটা মেনটেন করেন। আমি নাম বলছি না, আমি নাম জানি। তৃতীয়ত, বাকি যারা ছিল তাদেরকে আবার আমেরিকা সরিয়েও দিয়েছে, অনেকে সরিয়ে তাদের বিভিন্ন এনজিও তে তাদের পোস্ট করেছে। আমি তাদের নাম ধাম ঠিকানা এনজিও সব জানি। ইনফ্যাক্ট আমি একটা লিখছি, বই লিখছি, তাদের প্রকাশ হতে পারে। ওই 18 থেকে কিন্তু সিদ্ধান্ত হয় যে জামায়াত ইসলামীকে রাজনৈতিক প্রক্রিয়ায় নিয়ে আসতে হবে, যেটা আমেরিকা তার নীতি পরিবর্তন করে 18-তে। সেই কারণে আজকে সেটা ঘুরে ফিরে, আর আপনি যদি দেখেন 18 তারপরে যে ছাত্র আন্দোলনটা হয়েছিল কোটার, যে ভারতের কূটনীতিবিদ, আমি জানি হুম, হুম। গোয়েন্দা, তো আচ্ছা। গোয়েন্দারা দেখা করেছেন, জামায়াত চাইছে ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করতে, এবং তারা বলতে চাইছেন যে এই জামায়াত আগের জামায়াত নয়। দিল্লি প্রেস ক্লাবের সাবেক সভাপতি, ভারতের সিনিয়র জার্নালিস্ট এবং যিনি বিশেষ করে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে নানান ধরনের তার গবেষণামূলক লেখালেখি চালিয়ে আসছেন, এই সিনিয়র সাংবাদিক গৌতম লাহিড়ী। গৌতম লাহিড়ী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। এবং খুব স্বভাবতই ধন্যবাদ। স্বভাবতই বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে সম্পর্ক এই মুহূর্তে অবস্থান করছে, তার পরিপ্রেক্ষিতে আপনাদের সেনাপ্রধান অর্থাৎ ভারত সেনাবাহিনীর প্রধান উপেন্দ্র দ্বিবেদী বেশ কিছু মন্তব্য করেছেন আহ, আপনাদের সেনাবাহিনীর যে বার্ষিক সম্মেলনে। সেই সম্মেলনে একজন সাংবাদিকের প্রশ্নের প্রেক্ষিতে তিনি কিছু উত্তর দিয়েছেন। সেই জায়গা থেকে যদি আমি প্রশ্ন করি যে তার কাছে যে প্রশ্নটা ছিল, ভারত এবং বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক এই মুহূর্তে অবস্থান করছে, তাতে সেটি ভারতের জন্য হুমকি কিনা, তিনি তার উত্তরে বলেছেন যে প্রথমত বাংলাদেশের ক্ষমতায় কি ধরনের সরকার রয়েছে তা আমাদের জন্য বোঝা গুরুত্বপূর্ণ। যদি এটি একটি অন্তর্বর্তী সরকার হয়, তাহলে দেখতে হবে তারা যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলো আগামী 4 থেকে 5 বছরের জন্য, নাকি আগামী 4 থেকে 5 মাসের জন্য। এই মন্তব্যটির মাধ্যমে আমরা আসলে কি ধরে নিতে পারি, অথবা আপনি আপনার ব্যাখ্যায় কি বলবেন যে 4-5 বছর অথবা 4-5 মাসের জন্য কি পদক্ষেপ নিতে যাচ্ছে, এটা তারা কি বোঝাতে চেয়েছেন তিনি? না, ধন্যবাদ। প্রথম যেটা আমার যেটা মনে হয়েছে, সেটা ভারতেও, মানে যেটা ভারতের যেগুলো যাদের বলেন যে ভারতীয় প্রতিষ্ঠানগুলো, সরকারি প্রতিষ্ঠান, সেনাবাহিনী তার মধ্যে অন্যতম, তাদের আসলে আজকে আর্মি ডে, সেই উপলক্ষে ওই প্রেস কনফারেন্সটা ছিল। তো সেটা বাংলাদেশ ছাড়াও সেইখানে কিন্তু পাকিস্তান, চীন ইত্যাদি প্রশ্ন এসেছিল আর কি। এই তিন প্রতিবেশী ভারতের কাছে একটা উদ্বেগের, এটা কিন্তু সামগ্রিকভাবে একটা বার্তা ছিল। তার মধ্যে বাংলাদেশ বিশেষ করে যেটা তিনি বলতে চেয়েছেন, যে তার ধারণা যে 4-5 মাস এই কারণেই যে একটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে রয়েছে, যে সরকারটির মেয়াদ, নির্বাচন যখন, সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাবে, নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হবে, তখন সেই সরকার স্থায়ী কোনো সিদ্ধান্ত নেবেন। এবং এখনকার সরকার যে সিদ্ধান্ত কিছু নিয়ে থাকেন, সেটা কিন্তু আমরা যেটা বিশেষ করে পাকিস্তানের সঙ্গে যে বিমান কেনা, যেটা J-17, যে বিমান হুম, কেনার হুম। কথা নিয়ে আলোচনা চলছে আর কি, সেটা বাংলাদেশ বিমান বাহিনী নিঃসন্দেহে হয়তো তারা, তাদের যে থ্রেট পারসেপশন সেই অনুসারে তারা দেখছেন তাদের বিমান বাহিনীকে কিভাবে আরো মজবুত করা যায়। সেক্ষেত্রে কোথা থেকে তাদের এই ধরনের বিমান, পাকিস্তান বোঝাবার চেষ্টা করেছে তাদেরকে যে J-17, সম্প্রতি যে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছে, তাতে J-17 বেশ উপযোগী ভূমিকা পালন করেছে, ফলে এটা বাংলাদেশ চাইলে এটা নিতে পারে। এবং পাকিস্তানের পক্ষ থেকেই কিন্তু ঘোষণা করা হয়েছে যে বাংলাদেশ আগ্রহী। আমি এখনো হুম, বাংলাদেশ সরকার বা বাংলাদেশ বায়ুসেনা তাদের পক্ষ থেকে
কিন্তু কোনো মানে মন্তব্য, সরকারি মন্তব্য দেখিনি। ফলে এটা ধরে নিচ্ছি যে পাকিস্তান তার সোজা কথা তার কাছে যে সামগ্রী আছে সেটা সে বিক্রি করতে চায় বাংলাদেশের কাছে। দ্বিতীয়ত এই সেনাপ্রধান এটাও কিন্তু বলেছিলেন যে আমাদের শুধু কেবলমাত্র আমি নয়, আমাদের ৩টি বিভাগের প্রধানরাই তার কাউন্টার পার্টির সঙ্গে যোগাযোগ রেখে চলেন। মানে ভারতের বায়ুসেনা প্রধান তিনি বাংলাদেশের বায়ুসেনা প্রধানের সঙ্গে যোগাযোগ রাখেন। ফলে সেই যোগাযোগ রাখার মধ্যে এই বিষয়গুলো তাদের মধ্যে আলাপ আলোচনা হয়েছে, হওয়ার পর তাদের ধারণা হয়েছে যে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বাংলাদেশ নেয়নি। ফলে বাংলাদেশ যখন সিদ্ধান্ত নেবে তখন সেই অনুসারে ভারত তার নীতি তৈরি করবে, এটা তিনি বোঝাতে চেয়েছেন লং টার্মের জন্য। ধরেই নেওয়া হচ্ছে বাংলাদেশে একটা নির্বাচন হবে, ফলে সেই নির্বাচনের পর সেই সরকার যদি এই সিদ্ধান্তকে নিয়ে তারা এগোতে চায়, কন্টিনিউ করে, বা আগামী 4-5 বছরের কথা যেটা বলা হলো, একটা সরকার স্বাভাবিক 5 বছরের জন্য থাকবে, তো তখন ভারত তার নির্দিষ্ট নীতি রূপায়ণ করবে। এর সঙ্গে আমি যেটা একটু বাড়তি তথ্য যেটুকু আমি শুনেছি বা জানি সেটা হচ্ছে যে বাংলাদেশের ন্যাশনাল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমেরিকা গিয়েছে। সেখানে আমি শুনেছি আমেরিকার প্রশাসন থেকে J-17 নিয়ে আপত্তি করা হয়েছে। J-17 চীনা বিমান, যেটা আমেরিকা পছন্দ করবে না যে চীনাদের উপস্থিতি বা চীনারা বাণিজ্যিক ভাবে লাভবান হোক, সেটা ট্রাম্প প্রশাসন চাইবেন। আপনি জানেন যে ট্রাম্প ব্যক্তিগতভাবে অন্তত বাণিজ্য ছাড়া তার মাথায় অন্য কিছু নেই। বাণিজ্যের জন্য তিনি যুদ্ধ করতে পর্যন্ত প্রস্তুত, দেশ দখল করতে প্রস্তুত। ফলে তিনি কোনোভাবেই চীনের অস্ত্র এখানে বিক্রি করবে আর বাংলাদেশ কিনবে আর সেটা তিনি দূর থেকে বসে মেনে নেবেন আর মনে হয় না। ফলে সেটা একটা বিষয়, ফলে দেখতে হবে যে খলিলুর রহমান ফিরে আসার পর তিনি এই বিষয়ে কোনো মন্তব্য করেন কিনা বা বাংলাদেশ সরকারের থেকে কিছু বলা হয় কিনা, সেটা দেখলে পরে চিত্রটা আরো পরিষ্কার হতে পারে। অনেকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন যে এই যে 4-5 মাস অথবা 4-5 বছরের যে দুটি টাইম ফ্রেমের কথা তিনি উল্লেখ করেছেন, এর সঙ্গে আগামীতে যে সরকার গঠিত হতে যাচ্ছে যদি নির্বাচনটি হয় 12 ফেব্রুয়ারি আমাদের দেশে, সেই নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সরকার আহ হয়তো ক্ষণস্থায়ী হতে পারে, স্বল্পস্থায়ী হতে পারে। সেই শর্ট টার্মের জায়গা থেকে ভারতের অন্য কোনো চিন্তা ভাবনা থাকতে পারে, অথবা ভারত চাইছে কিনা কোনো মধ্যবর্তী নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে যে সরকারই আসুক না কেন, এমন কোনো ধারণা করা কি ঠিক হবে? না, ভারত যেটা চায় যত দ্রুত সম্ভব একটি অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং সকলের অংশগ্রহণের মাধ্যমে একটি নির্বাচন হোক, এবং সেটা যত দ্রুত হয়। কিন্তু এখন দেখুন ভারতের তরফ থেকেও যদি দেখেন, আপনি যদি বলেন কূটনৈতিক শিষ্টাচার, সেই হিসেবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী গিয়ে তারেক রহমানের সঙ্গেই দেখা করেছেন, তিনি ইউনূসের সঙ্গে দেখা করেন। অন্যভাবে উপদেষ্টাদের সঙ্গে, দুজন উপদেষ্টার সঙ্গে, এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এবং আপনার আরেকজন উপদেষ্টা, তার সঙ্গে আইন উপদেষ্টা। আইন উপদেষ্টার সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল আর কি। তো এছাড়া তিনি কিন্তু প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেননি, সাক্ষাৎটা চান। ফলে স্পষ্ট ভাষায় কিন্তু এটা ভারতের থেকে একটা মানে বার্তা যে ভারত চায় একটি রাজনৈতিক দল ক্ষমতায় আসুক, সেটা তারপরে বাংলাদেশের মানুষ যাকে চাইবে। 2, এর পরেও দেখেছেন আপনি ভারতের হাই কমিশনার প্রণয় বর্মা তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন, এবং যেটা আমি শুনেছি যে ভারতে আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশে ভারতীয় হাই কমিশনে যে উৎসব হয়ে থাকে সেই উৎসবে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে। আমি এখনো দেখিনি যে প্রণয় বর্মা বা হাই কমিশনার জামায়াতের সঙ্গে দেখা করছেন কিংবা উপদেষ্টাদের কারোর সঙ্গে দেখা করেছেন কি করেননি এখনো আমি জানি না। সেটা হয়তো আনুষ্ঠানিক নিমন্ত্রণ হয়তো করতেও পারেন, কিন্তু তারেক রহমান কাছে বিএনপি চেয়ারম্যান হওয়ার পর তার সঙ্গে গিয়ে দেখা করা, এটা ভারতের দিক থেকে একটা নিশ্চিতভাবে একটা রাজনৈতিক বার্তা, আপনি যদি বলেন তো নিশ্চিত রাজনৈতিক বার্তা আছে। আমরা তো এটাও শুনেছি রয়টার্সের খবর অনুযায়ী যে জামায়াতের আমির ডাক্তার শফিক রহমানের সঙ্গে ভারতের দুজন কূটনীতিক দেখা করেছেন এবং সেটি গোপন রাখার কথা বলা হয়েছিল। আহ সেই কূটনৈতিক দুইজন গোপন রাখতে বলুক অথবা জামাতের আমির গোপন রাখুন, যেভাবে হোক বিষয়টি গোপন থেকেছিল। এই যে গোপনে বৈঠক জামাতের আমিরের সঙ্গে ভারতের বিশেষ কোনো প্রতিনিধির, এটি কি মনে করে? দেখুন, এটা তো জামায়াতের পক্ষ থেকে দেখবেন, জামায়াতের আমির যখন সময়টা দেখবেন কখন তিনি এটা বলছেন,
তিনি রয়টার্সকে ডেকে বলছেন, অবশ্যই একটা ক্রেডিবল সংবাদ সংস্থা, তাকে ডেকে এবং তাকেই যিনি সাক্ষাৎকার দিচ্ছেন, দিয়ে এই কথাটা বলতে চাইছেন, যখন মনে হচ্ছে যে ভারতের সঙ্গে বিএনপির একটা কোনো রাজনৈতিক যোগসূত্র তৈরি হচ্ছে, ফলে তিনি বোঝাতে চাইছেন বা বাংলাদেশের সমস্ত মানুষের কাছে একটা বার্তাও দিতে চাইছেন যে ভারতের সঙ্গে আমার যোগাযোগ আছে, মানে শুধু একা বিএনপি নয়, মানে আমিও আছি আর কি, মানে আমার সঙ্গেও যোগাযোগ আছে বা আমাদের সঙ্গেও যোগাযোগ আছে। যে কূটনীতিবিদের কথা বলা হচ্ছে, আমার মনে হয় না খুব বড় ধরনের কোনো কূটনীতিবিদ দেখা করেছে তার সঙ্গে। তিনি যখন অসুস্থ ছিলেন, শারীরিক কুশলতা জানার জন্য হয়তো অধস্তন দুজন কূটনীতিবিদ যারা মিশনে হয়তো আছেন, আমি জানি না, তারা ভারতের এখন রয় মানে গোয়েন্দা সংস্থারও লোক থাকেন মিশনে, তা সেই গোয়েন্দা সংস্থার লোকের সঙ্গে দেখা করেছেন কিনা আমি জানি না। তবে এখন কে তার নাম মানে জানা যায়নি। তার উচিত ছিল যে তিনি যখন এই কতটুকু বলে দিলেন, মানে আর গোপন কি থাকলো, গোপন তো কিছু থাকলো না, তিনি বলাতেই সবাই জানতে পারলো যে ভারতের দুইজন গোয়েন্দাও দেখা করেছেন, গোয়েন্দা নয় সরি কূটনীতিবিদ, আমি জানি গোয়েন্দা, তো গোয়েন্দারা দেখা করেছেন। তো তারা গিয়ে দেখা করে তার শারীরিক কুশল খবর নিয়েছে, সত্যি তিনি কতটা সিরিয়াস ইত্যাদি। এখন আমার মনে হয় তার আরো স্পষ্ট করে তারই বলে দেওয়া উচিত, কারণ ভারতের থেকে তো কোনো ঘোষণা করা হচ্ছে না, ভারত থেকে সরকারি ভাবে কেউ স্বীকার করছেন না যে কেউ কূটনীতিবিদকে দেখা করতে বলা হয়েছিল বা দেখা হয়েছিল। এখন ওখানে যারা অনেকে পোস্টেড আছেন, তারা নানা কারণে একটা রিচ আউট করেন, বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষের সঙ্গে দেখা করেন, যেটা তাদের কাজ আর কি, যেটা তাদের দায়িত্ব, সরকারি দায়িত্ব সেটা। আর সরকারকে না জানিয়ে তারা কিছু করবেন না, ফলে বেশ বেশ আর অন্য সরকারকে না জানিয়ে কিছু করলে তো তাদের পক্ষে ওখানে সরকারি চাকরি করাই মুশকিল। আমার মনে হয় তিনি ওই সময়টাতে একটা বার্তা দিতে চেয়েছিলেন যে, এবং এটাই ঘটনা যে জামায়াত চাইছে ভারতের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করতে, এবং তারা বলতে চাইছেন যে এই জামায়াত আগের জামায়াত নয়, এই জামায়াত এখন দাড়ি বাধ্যতামূলক নয়, এই জামাতের পোশাক আশাকে নিয়ে সেই ধরনের আর কোনো বাধ্যবাধকতা থাকবে না, যদি দুর্ভাগ্যজনক ভাবে তাদের নমিনেশনের মনোনয়নের তালিকায় কোনো নারী প্রার্থী নেই। এটা তো ঘটনা, ফলে তাদের যে একটা নারী, এবং যে কারণে এনসিপি থেকে যারা নারী আন্দোলনকারীরা ছিলেন তারা একে একে পদত্যাগ করলেন, এবং তারা কেউ আর এনসিপিতে থাকলেন না, এই কারণেই যে জামায়াতের সঙ্গে রিলেশনটা মেনে নিচ্ছে না। মানে আমার মনে হচ্ছে এইটুকুই আর কি, তার বেশি কিছু এদের মধ্যে, কারণ ভারতের তরফ থেকে জামায়াত সম্পর্কে কোনো সদর্থক মনোভাব কিছু এখনো দেখানো হয়নি বা দেখানো হচ্ছে না। ভারত চায় রাজনৈতিক ভাবে রাজনৈতিক দলই, আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা অন্য রাজনৈতিক দলের সমষ্টি, তারাই ক্ষমতায় আসুন, ক্ষমতায় থাকুন, তাদের সঙ্গেই ডিল করাটা সুবিধা। সেটা তো স্বাভাবিক, কিন্তু দিন যত ঘনিয়ে আসছে বাংলাদেশের যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি নিয়ে নানান ধরনের গুঞ্জন, গুজবও হতে পারে, নানান ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। সেই জায়গা থেকে এখন অনেকেই এই আশঙ্কায় আছেন যে যেভাবে হোক জামাত নেতৃত্বাধীন জোট অথবা জামাত ইসলামী আ বাংলাদেশে পাওয়ারে আসছে। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে, সেক্ষেত্রে আপনি যেটা বললেন তার মধ্যে দিয়ে আমরা অনেক কিছু ধরে নিতে পারি। তারপরেও যদি একটু ছোট করে বিশ্লেষণ করতেন যে ভারতের ভূমিকাটা কি হবে বা কি হতে পারে? অথবা ভারত ধরে নিয়েছে কিনা যে বিএনপি ক্ষমতায় আসছে, তারেক রহমান প্রধানমন্ত্রী হচ্ছে, কোনটা আসলে? না, এখন স্বাভাবিকভাবেই যেটা ওখানে একটা ধারণা যে বিএনপি বৃহত্তম রাজনৈতিক দল, তারা মানে আওয়ামী লীগের পরে, ফলে তাদেরই ক্ষমতায় আসার একটা সম্ভাবনা আছে। এটা তো কোনো, জয়শঙ্কর ফিরে যাওয়ার পর একটা কথা বলেছিলেন যে বাংলাদেশের ব্যাপারটাকে আমি বুঝছি আমার কমন সেন্স দিয়ে, মানে হুম, কূটনীতির ভাষা নয়, তিনি বলেছেন কমন সেন্স। তো কমন সেন্সে মনে হয়েছে হয়তো যে বিএনপি ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি আর কি। আমি বিএনপি ক্ষমতা তারেক রহমান, আর যদি আসে তাদের প্রধানমন্ত্রী তারেক রহমান হবেন, এ বিষয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু হুম, ধরুন আপনি যে প্রশ্ন করলেন যদি জামায়াত, একটা ঘটনা আগে তো মানে আমি বলে রাখি, সেটা হচ্ছে এটা ঘটনা যে বাংলাদেশের 80% মানুষ বুদ্ধিজীবী, অনেকেই বিশ্বাস করেন না যে নির্বাচনটা হচ্ছে, এটা ঘটনা। কিন্তু খালি সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে নির্বাচন হচ্ছেই, এবং নির্বাচন না হলেও কিন্তু এই সরকার একটা ব্যাপারে খুব দৃঢ়চেতা মনোভাব নিয়ে চলছেন, এবং দেখাও যাচ্ছে, এটা হচ্ছে গণভোট। ভোট হোক বা না হোক, গণভোটটা হতেই হবে।
গণভোটের জন্য তারা যেভাবে রাজনৈতিক দলের মতো ক্যাম্পেইন শুরু হয়েছে, এমনকি যেভাবে বাংলাদেশে গানের মাধ্যমে বহু আন্দোলন তৈরি হয়েছে, বহু আন্দোলন গানে পপুলার করা হয়েছে, বহু গানকে সেই রকম ভাবে গণভোটের পক্ষে দেখুন এখন একটা গণভোটের পক্ষে গান প্রচার চলছে আর কি। ফলে ইউনূস সরকারের উপদেষ্টারা গণভোটের পক্ষে রাজনৈতিক দলের মতো প্রচারে নেমেছে। এটা আমি দেখলাম একটা সম্পাদকীয়তে, সে নিয়ে বেশ সন্দেহ প্রকাশ করা হয়েছে আজকে, এইভাবে এটা পারেন কিনা। কিন্তু ঘটনা হচ্ছে ফলে একটা জটিলতা আছেই, জটিলতা নিয়ে সংশয় আছে, এটা ঘটনা। এরপরেও আমি বলবো যদি হয়, আপনি বললেন যদি জামায়াত ক্ষমতায় আসে, আফগানিস্তানে তো তালিবানরা ক্ষমতায় আছে, নির্বাচিত তো নয়, ক্ষমতায় আছে, জোর করে একটা সরকার উৎখাত করে ক্ষমতায় আছে। ভারত দীর্ঘকাল অপেক্ষা করেছে, অপেক্ষা করার পর সেই তালিবানের মন্ত্রীদের এখন লাল কার্পেট অভ্যর্থনা জানানো হচ্ছে ভারতে, তারা আসছেন। এমনকি তাদের যে মুসলিমদের যেটা সবচেয়ে বড় মানে শিক্ষার স্থান যে দেওবন্দ, সেখানে পর্যন্ত তাদের মন্ত্রীকে যেতে দেওয়া হয়েছে। ফলে তাদের সেই সুযোগ সুবিধা, কারণ দেওবন্দের সঙ্গে আফগানিস্তানের একটা ভালো সম্পর্ক পুরনো ছিল। এমনকি আফগানিস্তানের তারপরের অন্য মন্ত্রীরা বাণিজ্য যারা রয়েছেন মন্ত্রী হিসেবে কাজ করছেন, এই প্রথম এতদিন বাদে ভারতের আফগানিস্তান মিশনে একজন কূটনীতিবিদ অ্যাপয়েন্টেড হয়েছে, মানে চার্জ দ্য মিশন অ্যাফেয়ার্স টাইপের, ঠিক ফুল ফ্লেজেড অ্যাম্বাসেডর নয়, তার নিচে যেটা আর কি। এই মধ্যে পাকিস্তানের দূতাবাসেও একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স আছে, আফগানিস্তানেও একজন চার্জ দ্য অ্যাফেয়ার্স আছেন। আপনি যেটা বললেন, আমি এটাও আমাদের কাছে এরকম একটা আছে আর কি, সংবাদ নেই কেন, যেভাবে সমস্ত ইউনিভার্সিটিতে জামায়াতের ছাত্র সংগঠন জয়লাভ করেছে, যারা আন্দোলন করলেন তারা কেউ জয়লাভ করলেন না, করলেন শিবির। এবং ফলে একটা স্বাভাবিকভাবে শিবিরের প্রভাব প্রশাসনে অনেক বেড়েছে, এটাও আমরা শুনেছি। বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে জামায়াতপন্থী বহু মানুষ তারা সেখানে যুক্ত হয়েছেন বা চাকরি পেয়েছেন, পদোন্নতি পেয়েছেন। একটা ক্রুশিয়াল ভূমিকা তারা পালন করতে পারেন নির্বাচনের সময়। ফলে মানে সত্যি মানে আমি এরকম কোনো ফোরকাস্টও করতে চাইছি না যে বিএনপি জিতছেই, ফোরকাস্টও করছি না যে জামায়াত জিতবেই, কিন্তু একটা আপাতভাবে সব দেখে মনে হয় যদি আওয়ামী লীগ ছাড়াও একটা নির্বাচন হয়, কোনো একদল হয়তো সরকার নাও করতে পারে আর এরকম একটা ধারণা আছে। আমি ভুল মানে ঠিক, আমি কোনো জরিপের কথা বলছি না, কিন্তু আমার ধারণা থেকে বলছি। না, সেই জায়গা থেকে আমি প্রশ্ন করি যে আপনি নিজেই বললেন বা আমরা সবাই জানি যে আওয়ামী লীগের সাথে ভারতের যে সম্পর্ক বা আওয়ামী লীগ সরকার থাকলে ভারত যতটা স্বাচ্ছন্দ্য বোধ করে সেই জায়গা থেকে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি ভারত জানিয়ে আসছিল, দাবি বা তাদের মতামত তারা জানিয়ে আসছিল, যেটা আপনি কেবল উল্লেখ করলেন। কিন্তু সেই অংশগ্রহণমূলক নির্বাচনের প্রত্যাশা থেকে ভারত অনেকখানি থেমে গেল। এর কারণটি কি? থেমে যাওয়া না, ভারত তো দেখুন, ভারত তো মৌখিকভাবে একটা, আজকাল তো অনেকেই নানা অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাখ্যা তো পশ্চিমা দেশগুলো নানাভাবে দিচ্ছে, তাই না? তারা এখন তো পাল্টে দিচ্ছে। কার্যত অনেকটাই আওয়ামী লীগ ছাড়াও নির্বাচনের কথাকেও অংশগ্রহণমূলক বলছেন। হুম, ভারত সেটা বলেনি এখনো, কিন্তু ভারতের এখনো পর্যন্ত ঘোষিত, কিন্তু এছাড়া ভারত কি করতে পারে? ভারত তো নির্বাচন কমিশনকে বাধ্য করতে পারে না। ফলে এটা বাংলাদেশের মানুষকে সত্যি সত্যি যে প্রতিবাদ, যে ধরনের আন্দোলনের মাধ্যমে আসা উচিত ছিল, সেটা সেটা নানা কারণেই দেখা যাচ্ছে না। হয়তো একটা তাদের অনেক ভয় আছে, দমন পীড়ন আছে, অনেকে জেলে আছেন, আওয়ামী লীগ কিছুটা ছত্রভঙ্গ হয়ে আছেন, বেশিরভাগ মূল নেতৃত্বটা বিদেশেই আছেন। এই অবস্থায় তাদের পক্ষেও কোনো আন্দোলন গড়ে তোলা সম্ভব হচ্ছে না। একটা আন্দোলন গড়ে উঠলে তখন নয় বাইরে থেকে একটা মানে সমর্থন করা, সহযোগিতা করার প্রশ্ন ওঠে, যেমন ৭১-এ ঘটেছিল ধরুন। কিন্তু সেরকম তো কিছু ঘটছে না, সেরকম কোনো সিন নেই। ফলে বাংলাদেশের মানুষও যেন একটা ভবিতব্য মেনে নিয়েছেন যে আওয়ামী লীগ ছাড়াই নির্বাচন হতে চলেছে। এই নির্বাচনে কত মানুষ অংশগ্রহণ করবে সেটা পরের কথা। হুম, কিন্তু শুনছি বাংলাদেশে কিন্তু গণভোট হয়নি যে তা না, হয়েছে আগে। এই গণভোটের ইতিহাস কিন্তু অন্যরকম। এখানে ১০০ ভাগ ভোট হয়। মানুষ দিয়েছিল কিনা জানি না, কিন্তু ভোট হয়েছিল হুম, ১০০ ভাগ। জিয়াউর রহমানই ভোট পেয়েছেন ১০০%। ফলে কেবলমাত্র আওয়ামী লীগ ৯০%, ৮০% ভোট পেয়ে জিতেছে এরকম নয়, আওয়ামী লীগও তো জেতেনি। কিন্তু বিএনপি বলতে জিয়াউর রহমান নিজে পরপর ২-৩টে নির্বাচন আপনি যদি দেখেন তিনি আসার পর ক্ষমতায়,
100%, তো 96%, 95% এই ছিল রেট, মানে ভোটের আর কি। তো এখন সেইটা তো আহ এখন বোঝা যাবে না গণভোটটা হলে কিরকম ধরনের ভোট হবে আর কি। সেটা নিয়ে আমরা সবাই শঙ্কিত। এর মধ্যে গণভোটের ব্যালট পেপার সারা দেশে জেলা প্রশাসকদের কার্যালয়ে চলে গেছে, ট্রেজারিতে এত হুম, আগে কেন গেছে? এটি নিয়েও এক ধরনের প্রশ্ন বা সংশয় উঠেছে আমাদের এখানে। তো আমি আওয়ামী লীগ সম্পর্কে আরেকটা প্রশ্ন করতে চাই। আ আওয়ামী লীগ নিয়ে আপাতত মাথা ব্যাথা কি বিজেপি সরকারের, মানে আপনাদের সেন্ট্রাল গভর্নমেন্টের কমে গেছে? আপাতত তারা আওয়ামী লীগ নিয়ে ভাবছে না? মাথায় তো মানে মাথায় আছে যখন মাথা ব্যথাও থাকবে। তার কারণ হচ্ছে আচ্ছা। শেখ হাসিনা তখন এখানে আছেন, তার সঙ্গে হ্যাঁ, হ্যাঁ। রাজনৈতিক নেতারা দেখা করছেন বা কথা বলছেন। সে ব্যাপারে তো ভারত ধীরে ধীরে অনেকটাই তাদের সবার সঙ্গে না হলেও অনেকে ভারতীয় সাংবাদিকদের এখনো কোনো সাক্ষাৎকারের অনুমতি মেলেনি, কিন্তু তাদেরকে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন ইমেলের মাধ্যমে। আহ, এই ধরনের কাজ, কিন্তু এটা স্পষ্ট ঘোষণা আছে ভারত সরকার যে এখান থেকে কোনো রাজনৈতিক কাজ করা যাবে না, রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা আছে আওয়ামী লীগের উপর। যে অন্যত্র যেরকম ইউরোপ বা আমেরিকায় যেরকম ভাবে আওয়ামী লীগ প্রকাশ্যে রাস্তায় নেমে আন্দোলন করতে হুম, পারে, এখানে সেটা করা নিষিদ্ধ আর কি। কারণ সরকারি ভাবে তো ঘোষণা করা হয়নি যে শেখ হাসিনা ছাড়া আর কে এখানে আছেন, সেটা তো কেউ জানে না। ফলে এই ঘোষণা করলেও তো একটা ঘোষণা হয়ে যায়, তাই না, যে হুম, এরা হুম। এরা আছে, কতজন আছে। কিন্তু এটা একটা ওপেন সিক্রেটের মতো, সবাই জানেন কে কোথায় আছে। মানে না, কেউ জানেন না এরকম কিছু না, এখন এতদিন হয়ে গেছে না, মানে 1 বছরের ওপরের ঘটনা, ফলে তো জানাজানি হবে। হুম। তাদের কোথাও রাস্তাঘাটে চলাফেরা করতে হয়, অন্তত বাজার হাট করতে হয়, ফলে তো জানাজানি তো হয়েই যায়, সেটা না অজানা কিছু হয় না। আমি কিন্তু মাথা শেষ ব্যথা বলতে প্রশ্ন। আমি যেটা বলছেন, জি। আওয়ামী লীগকে ভারত সরকার বাধ্য করবে মানে বাংলাদেশের নির্বাচন বা অন্তর্বর্তীকালীন সরকারকে বাধ্য করা যে তাকে না, অংশগ্রহণ নিশ্চয়ই করতে আমরা দিতে সেটি চাই না। হবে। আমরাও সেটি চাই না। ভারতও নিশ্চয়ই সেটি করতে চায় না। এরকমটা আমরা বিশ্বাস না, করতে চাই করা যে সম্ভব আমাদের না, মধ্যে রাজনীতিতে। সম্ভব না। হ্যাঁ, সোজা কথা কিন্তু হচ্ছে করা ভারতের সম্ভবই না। স্ট্র্যাটেজি তো আছে এবং ভারতের এটাই তো এখনো বাস্তবতা। পর্যন্ত নীতি হচ্ছে অপেক্ষা করা, আগে দেখা যাক হুম, ফেব্রুয়ারিতে কি হয়, দেখা যাক ফেব্রুয়ারিতে কি হয়। ফেব্রুয়ারির পর একটা নির্বাচিত সরকার এলে হয়তো তাদের সঙ্গেই একটা পরামর্শ করে আওয়ামী লীগের সম্পর্কে, আওয়ামী লীগের আবার পুনঃস্থাপন সেখানে করা যায় কিনা, তাদের স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে দেওয়া যায় কিনা, সেই আলোচনাগুলোর দরজা তখন হয়তো খুলতে পারে। এখন খোলা তো সম্ভব নয়, কিন্তু একটা যোগাযোগ তো ভারত ক্রমশ রাখছে, একটা ঘটনা। নানাবিধ ভাবে একটা আলাপ আলোচনা চলছে, না যে তা না, কিছু আলোচনা প্রকাশ্যে হয়, কিছু আলোচনা হুম, গোপনে হুম। হয়। এখন আমার মনে হয়, আমি শুনেছি কিছু গোপনেও, যেগুলোকে ট্র্যাক টু ফুটু বলা হয়, সেসব ধরনের কিছু কথাবার্তা আলোচনা চলছে। কিছু ভারতীয় সাংবাদিক সফরও করছেন বাংলাদেশে, জি। গেছেন। মানে আরেকটু যদি ক্লারিফাই করতেন যে হ্যাঁ, এটা তো স্বাভাবিক। কূটনৈতিক পর্যায়ে কিছু আলোচনা ওপেনে হয়, কিছু গোপনে হয়। সেই গোপনের আলোচনাগুলো কি? মানে আপনি যতটুকু জানেন, যদি ডিসক্লোজ করতে না কোনো সমস্যা হয়। না, না, আমার কাছে মনে হয় ভারত যেটা চাইবে, এটা যেটা প্রকাশ্যে না বললেও গোপনে যেটা বোঝাবার চেষ্টা করবে, সেটা হচ্ছে যেটা ভারত মানে মনে করে, বা আমাদের সঙ্গে যখন কথা হয় অফ দ্য রেকর্ড, তখন আমরা বুঝি যে তারা যেটা বলেন যে নির্বাচনটা যদি সকলের অংশগ্রহণে না হয়, তাহলে সেই নির্বাচনে কিন্তু বাংলাদেশের সমস্ত মানুষ অংশগ্রহণ করবেন না। যেটা দেখা গেছে অতীতে, যে বিএনপি বয়কট করার পর ভোটের শতাংশ হার হুম, অনেক কমে গিয়েছিল। ফলে এখানে আওয়ামী লীগের মতো একটা বৃহত্তম দল, যাদের জন্য বাংলাদেশের সৃষ্টি, তারা যদি নির্বাচনে বাইরে থাকেন, তাহলে মানুষ কতটা ভোট দেবে, সেই যদি মানুষ ভোট না দেন, তাহলে সমাজের মধ্যে একটা অশান্তির বীজ রোপিত হয়ে থাকলোই, এবং সেটা ধীরে ধীরে মহিরু বৃক্ষ আকার ধারণ করতে পারে বা বিস্ফোরণ করতে পারে। ফলে বাংলাদেশ শান্ত বা অশান্ত, নির্বাচনটা একমাত্র সমাধান নয় তখন প্রমাণিত হবে। ফলে এটা ভারতের পক্ষ থেকে এটাই বোঝানোর চেষ্টা হচ্ছে, যেমন করেই হোক অন্তত আওয়ামী লীগকে, যেমন অতীতেও আপনি যদি বলেন, আমি নিজেও জানি অতীতেও বিএনপি সব ব্যাপারে, যে বিএনপি যাতে স্থান পায় রাজনৈতিক ভাবে, তার জন্য ভারত উদ্যোগও নিয়েছিল, কথাবার্তাও চলেছিল। অনেক একটা নির্বাচনে তো বিএনপি অংশগ্রহণও হুম, করেছিল 2018-এ। তবে রাইট। দুর্ভাগ্যজনক ভাবে সেই নির্বাচনটা সকলের গ্রহণযোগ্য হয়নি, এটা ঘটনা। সেটাতে আমার মনে হয় সেটা সব থেকে বড় ভুল হয়েছিল আওয়ামী লীগের, আমি যদি মনে করি। এই 18টাই কিন্তু ছিল বাংলাদেশের টার্নিং পয়েন্ট, 14 নয়, এক্সাক্টলি। 18টাই আমরা সেটা টার্নিং বিচার করি। পয়েন্ট ছিল। হ্যাঁ, এবং 18তে টার্নিং পয়েন্টটা এমন বলা যায় যে সব রকম ভাবে টার্নিং পয়েন্ট।
মানে সেই প্রথম আমেরিকা সিদ্ধান্ত নিল যে জামায়াতে ইসলামী দলকে সহযোগিতা করবে তারা। সেই প্রথম ঢাকার মার্কিন দূতাবাসে ৪৬ জন শিবিরপন্থী লোককে চাকরি দেওয়া হলো। এখনো তার মধ্যে একজন আছেন যিনি সমস্ত জামায়াতের সঙ্গে সম্পর্কটা মেনটেন করেন। আমি নাম বলছি না, আমি নাম জানি। দ্বিতীয়ত বাকি যারা ছিল তাদেরকে আবার আমেরিকা সরিয়েও দিয়েছে, অনেকে সরিয়ে তাদের বিভিন্ন এনজিওতে তাদের পোস্ট করেছে। আমি তাদের নাম ধাম ঠিকানা এনজিও সব জানি। ইনফ্যাক্ট আমি একটা লিখছি, বই লিখছি, তাদের প্রকাশ হতে পারে। ফলে ওই 18 থেকে কিন্তু সিদ্ধান্ত হয় যে জামায়াত ইসলামীকে রাজনৈতিক প্রক্রিয়ায় নিয়ে আসতে হবে, যেটা আমেরিকা তার নীতি পরিবর্তন করে 18-তে। সেই কারণে আজকে সেটা ঘুরে ফিরে, আর আপনি যদি দেখেন 18 তারপরে যে ছাত্র আন্দোলনটা হয়েছিল কোটার বিরুদ্ধে, যে আন্দোলনটা, আর অতীতেও যে আন্দোলন হয়েছিল, যেমন ধরুন যে শিক্ষায় জিএসটি বসানো নিয়ে, সেটা ধীরে ধীরে সেই সময় কিছু মন্ত্রীর মানে অর্বাচীন মন্তব্যের কারণে আন্দোলনটা ফ্লেয়ার আপ করে যায়। তারপরে একটা সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে যে আন্দোলন হয়েছিল, সাথে সমস্ত মানুষ যে যোগ দেয়, আসলে মানুষের মনের মধ্যে যে একটা ক্ষোভ বিক্ষোভ ইত্যাদি আছে, সেগুলো ওইগুলোকে কেন্দ্র করে তৈরি হচ্ছিল, যেগুলোকে আওয়ামী লীগের নেতৃত্ব উপেক্ষাও করছিলেন। 18 যে মুভমেন্টটা, তার একদম কপি বুক স্টাইলের মুভমেন্ট হলো 2024। ক্রিকেটে যদি কপি বুক খেলা বলেন, তাহলে কপি বুক স্টাইলে সেম মোডাস অপারেন্ডি সেম, একই ভাবে একই ধরনের 18টা তার পেরেছিলেন রুখতে, কিন্তু সেটা যে সাময়িক রুখেছেন, তারপরে যখন আচমকা কোথা থেকে কেউ নাম শোনেনি, সে গিয়ে হাইকোর্টে মামলা করে দিল যে কোটা ফিরিয়ে আনতে হবে, গোটা মন্ত্রিসভার একটা অংশ তাদের মদতও দিল, হয়ে গোটাটা একটা ফ্লেয়ার আপ করে এমন জায়গায় গেল যে তার শেখ হাসিনাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। তা আমি বলতে চাইছি যে বাংলাদেশের এই সমস্তটাই হচ্ছে নির্বাচনে মানুষ যদি সবটা ফ্রিলি অংশগ্রহণ করতে না পারেন, যদিও কথার কথা বলছেন ইউনূস যে এরকম নির্বাচন কেউ দেখেনি, এমন নির্বাচন হবে, যত সংখ্যক ভোটার, আপনাদের কত ভোটার? 12 কোটি ভোটার, 12,70,00,000 মতন। 12 কোটি ভোটার, 12 কোটি 100 ভাগ ভোট হয় না, কারচুপি হলে হয় 100 ভাগ ভোট। আদারওয়াইজ ভোট ধরুন 50-60% যদি হয়, 60% ভোট হয়, যেটা ক্রেডিবল ভোট। ভারতেও তো ভোট হয় 65-70 এই ধরনের, কখনো কখনো 75 হয়েছে। 100 ভাগ ভোট তো হয়নি, 80ও ভোট হয়নি, কোনো কোনো রাজ্যে হয়তো হয়। তো সেই ভোটটা না হলে বাংলাদেশে কিন্তু শান্তি ফিরবে না, অশান্তি থেকে যাবে, কারণ সেই অসন্তুষ্ট মানুষরা থেকে যাবেন। আর অসন্তুষ্ট মানুষরা যেরকম 24-এর মতো কাণ্ড ঘটেছে, আর একটা 24 ঘটার অপেক্ষায় থাকবে বাংলাদেশ, যেটা ভারতের নিরাপত্তার পক্ষে খুবই ঝুঁকিপূর্ণ। এই আলোচনাটাই চলছে যে কি করে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া যায়, কি পদ্ধতিতে, আমি জানি না সেটা কি পদ্ধতিতে, সেটা জানি না, কিন্তু চলছে যে আলোচনা, সেটা অফ দি রেকর্ড আপনি বলছেন যেটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলছে প্রতিনিয়ত। আমাদের বেশ কিছু অন্য স্তরের লোকেরা, আপনি যাদের সকলে স্বাভাবিকভাবে যাদেরকে চেনেন, তারা হচ্ছে এজেন্সি, ডিপ স্টেট,